চলে এসেছি জোরান্ডা ওয়াটারফলস, যেটি উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলায় অবস্থিত। হ্যাঁ, আমরা আজকে রয়েছি এখন জোরান্ডা ওয়াটারফলস। এটি শিমলিপাল টাইগার রিজার্ভের ময়ূরভঞ্জ জেলার মধ্যে অবস্থিত। তো আমরা সকালবেলা যোশীপুর টাইগার রিজার্ভের যেটা মেন অফিস, পারমিট অফিস, সেখান থেকে আমরা 9টার সময় পারমিট হাতে পেয়েছি। আমরা এসছি অনেকক্ষণ 7টার সময়, কিন্তু কুয়াশার কারণে একটু লেট করে পারমিট দিয়েছে। তো আমরা কালিকা প্রসাদ গেটে পৌঁছেছি, তখন বাজে 9:30, 9:30। ওখান থেকে স্টার্ট করে আমরা সোজা প্রথমে চলে এসেছি জোরান্ডা ওয়াটারফলস। এটির ডিস্টেন্স 45 কিলোমিটার মতো গেট থেকে। তো এই 45 কিলোমিটার আসতে আমাদের 4 ঘন্টা টাইম লেগেছে। সকাল 9:30টায় বেরিয়ে এখন 1:30টার সময় আমরা পৌঁছেছি জোরান্ডা ওয়াটারফলস। পুরো রাস্তাটাই অফ রোডিং, মানে অনেকেই হয়তো লাদাখ স্পিতি টিতির উদাহরণ দেন, কিন্তু সেখানেও আমি বলবো একটা মিনিমাম ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, কিন্তু এর মধ্যে সেটাও নেই। তো আমি সবাইকে সাজেস্ট করব, মানে নিচু গাড়ি, হ্যাচব্যাক বা সেডান নিয়ে এখানে আসবেন না। যদিও ফরেস্ট পারমিশনও দেয় না, কিন্তু মানে ভয়ঙ্কর রিস্ক। একটু অন্যমনস্ক হলেই সঙ্গে সঙ্গে মানে গাড়ির ক্ষতি হবে এবং ঝামেলায় পড়ে যেতে পারেন। আমার গাড়ি অলরেডি 2বার ধাক্কা খেয়েছে তলায়। তারপরেও খুব সাবধানে, সতর্কভাবে হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স গাড়ি নিয়ে এখানে আসবেন। এখান থেকে আমরা এখন চলে যাব বারেপানি ওয়াটারফলস। 1 ঘন্টা লাগবে। ওখানে একটু হালকা লাঞ্চ করে আমরা উস্কি ফলস দেখে আজকে গুরগুরিয়া স্টে করব। বারেপানি ওয়াটারফলস বিশাল লং, এর লেন্থটা অনেকটা। তো এটাকে বলা হচ্ছে ওড়িশার হাইয়েস্ট ওয়াটারফলস আর এশিয়ার সেকেন্ড লংগেস্ট ওয়াটারফলস এটাকে বলা হচ্ছে। এটির হাইট হচ্ছে 1317 ফিট। এখন চলে এসেছি উস্কি ফলস দেখতে। প্রায় বিকেল। নিজেদের ব্যস্ত জীবনে কাজের ফাঁকে উইকেন্ডে 2 দিনের একটা ছোট্ট ট্যুরের কথা ভাবছেন? তাহলে এই ট্যুরটি আপনার জন্য কিন্তু একদম পারফেক্ট। আমি বলছি পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যার সমুদ্র নয়, কিন্তু পাহাড়, জঙ্গল, বন্যপ্রাণী দিয়ে ঘেরা শিমলিপাল জাতীয় উদ্যান বা টাইগার রিজার্ভের কথা। কলকাতা থেকে যার দূরত্ব মাত্র 240 কিলোমিটার। হ্যালো বন্ধুরা, হ্যালো, আমি মধুমিতা, আমি সঞ্জয়, আমি দিয়া, আমি রিয়া। তো আমরা আবার বেরিয়ে পড়েছি প্রতিবারের মতন। এইবারও 23 আর 26-এর ছুটিটায়, মানে 23শে জানুয়ারি থেকে 26শে জানুয়ারির ছুটিটায় আমরা কোনোবারই বাড়িতে থাকি না। তো এইবারও অ্যাজ ইউজুয়াল বেরিয়ে পড়েছি। তবে এবার আমরা 23 তারিখ বেরোতে পারিনি। আজ 24 তারিখ, 24 জানুয়ারি, আজ আমরা বেরিয়ে পড়েছি। তো আজ আমরা যাব নতুন কোনো ডেস্টিনেশনে। তো সঙ্গে থাকুন, আপনাদের সঙ্গে নিয়ে আজ আমরা এগিয়ে চলেছি। কোথায় যাচ্ছি সেটা ও বলে দেবে। এবার আমরা যাচ্ছি উড়িষ্যার দিকে, যেহেতু আমাদের জাস্ট 1 নাইট 2 ডেজের প্রোগ্রাম। তো আমরা যাব হচ্ছে উড়িষ্যার শিমলিপালটা আমাদের ঘোরা নেই, তো শিমলিপালটা আমরা ঘুরবো। শিমলিপাল টাইগার রিজার্ভ আমরাও ঘুরবো, আপনাদেরও ঘোরাবো। তো পুরো ডিটেলস দেবো, কোথায় থাকছি, কি মানে যাতায়াত, কোন রাস্তা দিয়ে যাচ্ছি, কি কি দেখবো সেখানে গিয়ে, সেখানকার অ্যাকোমোডেশন কিরকম, তো সেখানকার এনভায়রনমেন্ট কিরকম, সবই দেখাবো। সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টস করবেন। আমরা যদি আপনাকে অ্যান্সার দিতে পারি আমাদেরও খুব ভালো লাগবে। আর প্রত্যেকবারের মতো আবারও বলবো, আমাদের চ্যানেল লিভ টু ট্রাভেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন তাহলে আজকে আপনাদের সঙ্গে নিয়ে আমরা চলে যাচ্ছি শিমলিপালের দিকে। এবারে বলি এখানে যাবেন কখন। শিমলিপাল যাওয়ার সবচেয়ে বেস্ট টাইম হলো শীতকাল। কলকাতা থেকে যেতে মাত্র 6 থেকে 6.5 ঘন্টা সময় লাগে সড়ক পথে। আর ট্রেনে এলে কলকাতা থেকে যে কোনো সাউথগামী ট্রেন ধরে আপনাকে নামতে হবে বালাসোরে, আর সেখান থেকে গাড়ি রিজার্ভ করে পৌঁছে যেতে পারেন শিমলিপাল। স্টেশন থেকে শিমলিপালের দূরত্ব মাত্র 78 কিলোমিটার। আমরা দুটি পরিবার মিলে 24 তারিখ রাত 9টার মধ্যে যোশীপুর পৌঁছে শিবম প্যালেস হোটেলে স্টে করলাম। পরদিন খুব ভোরে 6টা থেকে 6:30টার মধ্যে বেরিয়ে আমরা পৌঁছে গেলাম শিমলিপালের এন্ট্রি পয়েন্ট খয়রি নিবাসে। এখান থেকে গাড়ির পারমিশন করিয়ে আমরা ঢুকে পড়ব শিমলিপাল ফরেস্ট দেখার জন্য। শিমলিপালের অবস্থান উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলায়, যা আমাদের রাজ্যের ঝাড়গ্রাম ও গোপীবল্লভপুর থেকে খুবই কাছে। আয়তনের দিক থেকে এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ ফরেস্ট।
2750 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই জাতীয় উদ্যানের মধ্যে রয়েছে তিনটি সংরক্ষিত এলাকা। হাই, আমরা ফর্ম ফিল আপ করছি শিমলিপাল টাইগার রিজার্ভে এন্ট্রির জন্য। ফর্ম ফিল আপ করে জমা দিয়ে পারমিশন হবে, তারপরে আমরা ফরেস্টে এন্ট্রি করব। আপনারা দেখতে থাকুন। ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা প্রথমে চলে এসেছি যোশীপুর থেকে 3 কিলোমিটার দূরে NH 49-এর ওপর। যোশীপুর কলেজ থেকে একটু দূরেই পড়ছে হচ্ছে খয়রি নিবাস। ওখানে আপনাদের আসতে হবে যদি আপনারা অনলাইনে বুকিং করে থাকেন। তো গাড়ির রিজার্ভেশনের জন্য আপনাদের ফার্স্টে কিন্তু এই খয়রি নিবাসে আসতে হবে। তো খয়রি নিবাসে এসে আপনারা গাড়ি পার্কিং করে দেবেন, খুব সুন্দর জায়গা। তো ওখান থেকে একটা ফর্ম নেবেন। ফর্মটা হচ্ছে শিমলিপাল টাইগার, যেটা শ্রমিকরা এখন ভরছে, শিমলিপাল টাইগার কনভারসেশন ফাউন্ডেশন একটা ফর্ম। সেখানে আপনাকে গাড়ির ডিটেলস দিতে হবে, কজন, সব টোটাল ডিটেলস দিতে হবে। এবার ফর্মটা টোটাল আপনাকে নিজেই ফিল আপ করতে হবে। আর সাথে গাইড থাকবে, গাইড আপনাকে কিন্তু হেল্প করবে। অতি অবশ্যই গাড়ির অরিজিনাল পেপার নিয়ে আসবেন, সাথে জেরক্স রেখে দিলেও সুবিধা হবে ফিল আপ করার জন্য। আর সাথে গাইড থাকবে, গাইড আপনাদের যথেষ্ট হেল্প করবে। আর আমি পুরো ভিডিওতে প্রসিডিওরটা দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা গাড়ি এন্ট্রি করবেন এবং ফিল আপ করে পরপর কী হবে। তো পুরো ভিডিওটা ওয়াচ করবেন। এবারে বলি শিমলিপাল ট্যুর প্ল্যান করার আগে আপনাদের কি করে নিতে হবে। শিমলিপাল প্রবেশের জন্য দুদিকের এন্ট্রি গেট আছে, একটি বাড়িপাদার পিঠাবাগা গেট এবং যোশীপুরের কালিয়ানি বা কালিকা প্রসাদ গেট। আমাদের রাজ্য থেকে পিঠাবাটা গেটটি কাছে হয়, আর যারা ভুবনেশ্বর বা কটকের দিক থেকে আসবে তাদের কাছে যোশীপুর কালিকা প্রসাদ গেটটি কাছে পড়বে। গাড়ির সমস্ত ডকুমেন্ট জমা করে দিয়েছি, এখন পারমিশনের জন্য খানিকক্ষণ ওয়েট করতে হচ্ছে। ভারত সরকার 1994 সালে শিমলিপালকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষণা করেছে। ইউনেস্কো মে 2009 সালে এই জাতীয় উদ্যানটিকে তাদের জীবমণ্ডল সংরক্ষণের তালিকায় যুক্ত করে। এছাড়াও আরও একটি বিষয় আপনারা দেখতে পাবেন যেটা আমাদের দেশের আর কোনো জাতীয় উদ্যানে দেখতে পাবেন না, সেটা হলো বনের মধ্যেই 61টি গ্রাম মানে 10,000 মানুষের বসবাস আছে। শুধু বসবাস আছে তা নয়, এখানে সরকারি স্কুলও আছে। জঙ্গলের ভেতর দেখতে পাবেন বেশ কিছু বন্যপ্রাণী এবং বেশ কিছু পাখি। তাছাড়াও এই জঙ্গলের ভেতরে রয়েছে দারুণ কিছু ওয়াটারফলস, যা দেখে আপনাদের মন জুড়িয়ে যাবে। আর এই জঙ্গলকে আরও সুন্দরভাবে অনুভব করার জন্য অবশ্যই এখানে একটি রাত্রি ক্যাম্পে কাটাতেই হবে। উড়িষ্যা পর্যটন বিভাগের নিজস্ব বনবাংলোতে বা নেচার ক্যাম্পে থাকতে পারলে খুবই ভালো, তবে শীতের মরশুমে ঘর পাওয়া খুবই কষ্টের। একটু আগে থেকেই আপনাদের বুকিং করে আসতে হবে। এছাড়াও শিমলিপালের আশেপাশে বিভিন্ন দামের এবং মানের বেসরকারি বেশ কিছু হোটেল ও রিসর্ট আছে। বোর্ডে দেখতেই পাচ্ছেন শিমলিপাল পারমিট সেন্টার থেকে কালিকা প্রসাদ এন্ট্রি গেটের দূরত্ব 18 কিলোমিটার। বোর্ডে ট্যুরিস্ট ম্যাপটা শেয়ার করে রাখলাম আপনাদের সুবিধার্থে, যাতে আপনারা এলে এই বোর্ড দেখে ট্যুরিস্ট প্লেসগুলো দেখে নিতে পারেন। এবারে নেচার ক্যাম্প বুকিং ওয়েবসাইটটাও আপনাদের শেয়ার করে রাখলাম। আপনারা এখানে এলে যদি নেচার ক্যাম্পে থাকতে চান তাহলে অবশ্যই এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের বুকিং করতে হবে। শিমলিপাল জাতীয় উদ্যান প্রতিদিন সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, তাই সাফারিতে গেলে বিকেল 5টার মধ্যে আপনাদের এক্সিট করে নিতে হবে। শিমলিপাল জাতীয় উদ্যান 15 জুন থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকে। এখন বাজে সকাল 8টা, আর চারিপাশের পরিবেশটা জাস্ট দেখুন, মনে হচ্ছে কি সকাল 8টা বাজে। পুরো ফগি আর শাল গাছে ভর্তি চারিপাশটা। পেছনটা দেখেই বুঝতে পারছেন জঙ্গল। তো আমরা চলে এসেছি শিমলিপাল খয়রি নিবাস, আর আমি দাঁড়িয়ে আছি যে ওয়াচ টাওয়ারে। এটি হলো খয়রি নিবাসের ভেতরে একটি ওয়াচ টাওয়ার। এই খয়রি নিবাস হলো শিমলিপালের এন্ট্রি পয়েন্ট। এখানে কিন্তু আপনারা যদি নিজেদের পার্সোনাল গাড়ি নিয়ে আসেন তাহলে আপনাদের গাড়ির পারমিশন করাতে হবে এই খয়রি নিবাসে এসে। তার জন্য আপনাদের সাথে রাখতে হবে আপনাদের গাড়ির অরিজিনাল ডকুমেন্ট, এবং আপনারা
অনলাইনে যে বুকিং করেছেন সেই বুকিং স্লিপ সব নিয়ে আপনাদের এখানে আসতে হবে খয়েরি নিবাসে। এখানে আপনাদের গাড়ির পারমিশন করে নিতে হবে। ভীষণ সুন্দর চারিপাশটা, মানে বলতে গেলে বর্ণনাতীত। সকাল 8টা বাজে মনেই হচ্ছে না, চারিপাশটা একদম কুয়াশায় ভর্তি, সাদা। ওইদিকে তাকালে মনে হচ্ছে শুধুমাত্র মেঘ আর মেঘ। মেঘ তো নয়, আসলে কুয়াশা, কিন্তু মনে হচ্ছে কোনো হিল স্টেশনে চলে এসেছি। আর চারিপাশটা খুব সুন্দর করে সাজানো। আমরা রয়েছি, আপনাদের ঘুরিয়ে দেখাবো পুরোটা, সঙ্গে থাকুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি। আগেও বললাম এটি কিন্তু শিমলিপালের এন্ট্রি পয়েন্ট, তাই এখান থেকে পারমিশন করতেই হবে। আপনারা অনলাইনে রুম বুকিং করে থাকলেও এখানে এসে আপনাদের প্রাইভেট কার কি কমার্শিয়াল কার যেটাই হোক, আপনাদের এখান থেকে সেটার পারমিশন করাতে হবে। মানে মোট কথা বলতে গেলে শিমলিপালে ঢোকার জন্য এখান থেকে আপনাদের পারমিশনটা করিয়ে নিতেই হবে। আর তার সঙ্গে এখানে পারমিশন করার পরে পাবো গাইড, তো গাইড নিয়ে জঙ্গলের ভেতরে যেতে হবে। ওই জন্য কিন্তু এই খয়েরি নিবাসে আপনাদের পৌঁছতেই হবে শিমলিপাল ঢোকার জন্য। এখন আছি খয়েরির সমাধির সামনে, অর্থাৎ খয়েরি নিবাস নামকরণটি হয়েছিল একটি বাঘের নামকরণে। এই হচ্ছে খয়েরি, এই হচ্ছে তার সমাধি। তো এই খয়েরি এইখানে থেকেছিল 1974 থেকে 1981, মোট 7 বছর খয়েরি এখানে থেকেছিল। এই খয়েরিকে বলা হচ্ছে শিমলিপালের রানী, আর এ একেবারেই হার্মফুল ছিল না। এখানে এক কাপেলের কাছে এ থাকতো। এর পাশেই রয়েছে, জাস্ট এই পাশটাই রয়েছে একটি মিউজিয়াম। ঘুরে এলাম মিউজিয়ামটাই দেখলাম। এর সঙ্গে এর কাপেল, মানে এর যে দুজন কাপেল এই খয়েরিকে রেখেছিল, তার সঙ্গে খয়েরির ছবি দেওয়া রয়েছে। তো রীতিমতন হাত দিয়ে খয়েরিকে খাওয়াচ্ছে। তো এখানে পড়ে যেটা জানতে পারলাম যে এই বাঘটি একদমই হার্মফুল ছিল না। তো এখানে এই 7 বছর এই বাঘটি ছিল, তার সমাধি এটি। তো এখানে খয়েরি নিবাসে এলে এই পাশে মিউজিয়াম, অনেক কিছু আছে দেখার জিনিস, চারপাশটা ভীষণ সুন্দর। তো এখানে কিছুটা সময় কাটালে আপনাদের বেশ ভালো লাগবে। পারমিশন করাবেন, তারপরে ঢুকে যাবেন শিমলিপাল জঙ্গলের ভিতরে। এবারে আমরা চলে এসেছি সেই মিউজিয়ামে, যেখানে খয়েরি সম্পর্কে অনেক কিছুই বলা আছে। এবং এই মিউজিয়াম ঘুরতে ঘুরতে জানতে পারলাম ফার্স্ট ফিল্ড ডিরেক্টর সরোজ রাজ চৌধুরী, যিনি একজন IFS অফিসার ছিলেন, তিনি এই খয়েরি নামক বাঘটিকে রেস্কিউ করেছিলেন এবং খুব তাড়াতাড়ি একজন বন্য প্রাণীকে ভালোবাসা দিয়ে বানিয়ে দিয়েছিলেন একদম ঘরের পোষ্য। এই বাঘটিকে তিনি এবং তার স্ত্রী নিজের হাতে খাবার খাওয়াতেন, তাই বাঘটি খুব তাড়াতাড়ি ওনাদের আপন হয়ে ওঠেন। তিনি এই বাঘটির নাম রাখেন খয়েরি। খয়েরি সারাদিন ঘোরাফেরার পরেও কিন্তু তার কাছেই ফিরে আসতো। তিনি খয়েরির প্রতিদিনের অ্যাক্টিভিটি রেকর্ড করে রাখতেন। কিন্তু একসময় এক বন্য কুকুরের সঙ্গে মারামারি করতে গিয়ে এই কুকুরের বিষাক্ত কামড় খেয়ে মৃত্যু হয় খয়েরির। তখন এই খয়েরির স্মৃতিতেই সরোজরাজ চৌধুরী গড়ে তোলে এই জায়গাটি। তার এই অসাধ্য কর্মসাধনের জন্য তিনি পদ্মশ্রী উপাধিও পান। কিছুক্ষণ দাঁড়ানোর পরই আমরা এন্ট্রি পাস পেয়ে গেছি। একটা হচ্ছে পিঙ্ক কালারের আর একটা হচ্ছে গ্রিন, মানে দুটো গেট পড়বে। দুটো গেটে হয়তো মোস্ট প্রবলি আমাদের এই দুটো পাস শো করতে হবে। তো কি হবে আমি আপনাদের দেখাবো, সাথে থাকবেন। আমরা গাইড পেয়ে গেছি। গাইড দাদার নাম হচ্ছে রবীন্দ্রনাথ মহারণা। তো গাইডের স্লিপও নিয়ে নিয়েছে। এখানে পারমিট নাম্বার দেওয়া আছে আর গাইড ফি 800 টাকা নিয়েছে। আর এই দাদা আমাদের সাথে রয়েছে, আমাদের দুটো গাড়ি। তো পুরো ট্যুরে দাদা আমাদের সাথে থাকবে, নাইসটাও করবেন তো আপনি আমাদের সাথে। মানে চেক ইন থেকে চেক আউট অবধি দাদা পুরো আমাদের সাথে থাকবে, ঠিক আছে? দাদার নাম্বারও দেওয়া রয়েছে, চলুন।
শিমলিপাল সাফারি করার জন্য সব গাড়ি কিন্তু পারমিশন পাবেন না। যেসব গাড়ি গ্রাউন্ড ক্লিয়ারেন্স ভালো তাদেরই পারমিশন দেবে। নিজস্ব প্রাইভেট গাড়ি অথবা ভাড়ার পাবলিক গাড়ি যদি নিয়ে আসেন, যে কোনো গাড়ি আনলেই কিন্তু আপনাদের পারমিশন করিয়ে নিতে হবে। ফ্রেন্ডস, আমরা চলে এসেছি শিমলিপাল টাইগার রিজার্ভের একদম গেটে। আর এখান থেকে হচ্ছে গুড়গুড়িয়া নেচার ক্যাম্প হচ্ছে 11 কিলোমিটার দেখাচ্ছে। আর এখানে কিন্তু আপনাদের যে রেড পিঙ্ক কালারের যে স্লিপটা সেটা এখানে ওরা জমা নেবে। ফ্রেন্ডস, আমরা চলে এসেছি শিমলিপাল নেচার ক্যাম্পের একদম গেটে, মানে শিমলিপাল টাইগার রিজার্ভের যে গেটটা, এন্ট্রি গেট এখানে। আর এখান থেকে গুড়গুড়িয়ার নেচার ক্যাম্প দেখুন পেছনেই বোর্ড দেওয়া আছে 11 কিলোমিটার। আর এই হচ্ছে পাশেই চেকপোস্ট রয়েছে, ঠিক আছে। এই চেকপোস্টে ওরা কিন্তু পিঙ্ক কালারের যে স্লিপটা সেটা জমা নেবে, তো এটা কিন্তু সাবধানে রাখবেন। আর আমাদের গাড়িতে কিন্তু গাইড রয়েছে, সেই গাইডকে নিয়ে আমরা এখন ভেতরে যাব। আপনারা যদি শিমলিপালের ভিতরে সরকারি কটেজ বা গেস্ট হাউসে থাকতে চান তাহলে আগে থেকে অনলাইনে বুকিং করে আসবেন। প্রচুর ডিমান্ড থাকে এই কটেজ বা গেস্ট হাউসগুলিতে। জঙ্গলের ভিতরে সাফারি করতে করতে চোখে পড়বে বেশ সুন্দর 3টি ওয়াটারফলস, জোরান্ডা ওয়াটারফলস, বারেপানি ওয়াটারফলস এবং উস্কি ওয়াটারফলস। তবে সারাদিনের এই জঙ্গল সাফারিও কিন্তু আপনার মন কেড়ে নেবে। চারিদিকে অজস্র গাছ, সুন্দর মাটির রাস্তা, কখনো কখনো চোখে পড়বে বেশ কিছু বন্য প্রাণী। ফ্রেন্ডস, এখান থেকে চাহালার কোর এরিয়া স্টার্ট হচ্ছে। এখান থেকে 12 কিলোমিটার হচ্ছে চাহালা। আর আমরা যেখানে আছি এখানে দেখতেই পাচ্ছেন বোর্ডে, এখান থেকে জোরান্ডা ফলস হচ্ছে 19, বেহারেপানি ওয়াটারফলস হচ্ছে 6। আর এর উল্টো দিকেই কিন্তু আমরা যেদিক দিয়ে এসেছি এদিকে গুড়গুড়িয়া নেচার ক্যাম্প হচ্ছে 20 কিলোমিটার আর যোশীপুর হচ্ছে 42 কিলোমিটার। তো আমরা এখন যাব হচ্ছে ফার্স্ট জোরান্ডা ওয়াটারফলস, তারপর ফেরার সময় বেহারেপানি করে এদিকে ব্যাক করব। জঙ্গলের ভেতরে আপনারা তিনটি নেচার ক্যাম্প পেয়ে যাবেন, গুড়গুড়িয়া নেচার ক্যাম্প, কুমারী নেচার ক্যাম্প এবং বারেপানি নেচার ক্যাম্প। আগেই বলেছি এই নেচার ক্যাম্পে থাকার জন্য অবশ্যই অনলাইনে আগে থেকে বুকিং করতে হবে। আর এই নেচার ক্যাম্পে থাকতে পারলে নেচার ক্যাম্প থেকে কিন্তু মর্নিংয়ের একটা বেশ সুন্দর সাফারির ব্যবস্থা আছে। সকাল সকাল নেচার ক্যাম্প থেকে একদম কোর এরিয়ায় গাড়ি করে নিয়ে চলে যায়, সেই সাফারি করতেও কিন্তু বেশ ভালোই লাগবে। জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে বেশ কিছু দূর পরে পরেই চোখে পড়বে ছোট ছোট কিছু গ্রাম, ছোট ছোট কিছু টিলা আর অজস্র সবুজ গাছ, যা সত্যি আমাদের মনকে আকৃষ্ট করে নেবে। ফরেস্ট সাফারি পারমিশনের জন্য অনলাইন পারমিশন করে নিতে পারেন, অথবা অফলাইন পারমিশন করতে চাইলে পিঠাবাটা গেটের সামনে এসে আপনারা অফলাইন পারমিশন করতে পারেন। এই অফলাইন পারমিশন করার জন্য কিন্তু অবশ্যই আধার কার্ড, ভোটার কার্ডের জেরক্স কপি সঙ্গে রাখতে হবে। তাছাড়াও এন্ট্রি ফি পার হেড 100 টাকা করে, গাড়ির জন্য 100 টাকা করে জমা করতে হবে। আমার পেছনে এখন যে ওয়াটারফলসটি দেখতে পাচ্ছেন এটি হলো জোরান্ডা ওয়াটারফলস। আমরা এখন এখানে চলে এসেছি। আমরা প্রথমে যোশীপুর গেট ক্রস করে শিমলিপাল ঢুকেছি, যেটাকে কালিকা প্রসাদ গেটও বলা হয়। তো তারপর আমরা পুরো জঙ্গল দেখতে দেখতে দারুণ ভিউ পেয়েছি, চলে এসেছি জোরান্ডা ওয়াটারফলস, যেটি উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলায় অবস্থিত।
আমরা জোরান্ডা ফলস দেখার পর বারাহাপানিতে বারজু হোটেলে আমরা এখানে লাঞ্চ করে নিলাম। এখানে প্রচুর ভিড় আছে, আর আপনারা চেষ্টা করবেন এখানে, কারণ সারাদিনের জার্নি, 3টে ফলস দেখতে হবে পুরো সারাটা দিন জঙ্গলের মধ্যে। আমাদের যেহেতু গুড়গুড়িতে বুকিং আছে, কিন্তু আমাদের আজকে দুপুরের যে লাঞ্চটা সেটা আমাকে স্কিপ করতে হলো, যেহেতু পুরো জঙ্গলের পুরো সবকটা ফলস আমরা পুরো সাইট সিন গুলো করে ওখানে ঢুকবো, সেই জন্য আমরা এখানেই লাঞ্চটা সেরে নিলাম। আপনারাও আসলে চেষ্টা করবেন ড্রাই ফ্রুট বা প্যাকেট ফুড কোনো কিছু নিয়ে আসার। এই রাস্তায় কিছু কিন্তু পাবেন না, জঙ্গলে কোনো দোকান নেই, কিচ্ছু নেই। ঠিক আছে, অবশ্যই ড্রাই ফ্রুটস রাখতে হবে গাড়িতে, আর এখানে লাঞ্চটা এইখানটাতে আপনারা করে নিতে পারেন। ঠিক আছে, বারজু হোটেল। আমি রেটটাও দেখিয়ে দিচ্ছি, কত রেট আছে মোটামুটি। ঠিক আছে, রেট লিস্টটা দিয়ে দিচ্ছে। তো চলুন এখন বারাহাপানিতে গিয়ে দেখা হচ্ছে, ওয়াটারফলসে গিয়ে, বারাহাপানি ওয়াটারফলসে গিয়ে দেখা হচ্ছে। এখন আমার পেছনে যে ওয়াটারফলসটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বেহরেপানি ওয়াটারফলস। বিশাল লং, এর লেন্থটা অনেকটা। তো এটাকে বলা হচ্ছে ওড়িশার হাইয়েস্ট ওয়াটারফলস আর এশিয়ার সেকেন্ড লংগেস্ট ওয়াটারফলস এটাকে বলা হচ্ছে। এটির হাইট হচ্ছে 1317 ফিট। তো এখান থেকে দেখতে জাস্ট দারুণ লাগছে, একদম সোজা ভাবে জলটা পড়ছে, খুবই সুন্দর। আর এই বেহরেপানি ওয়াটারফলস আসার যে রাস্তাটা পুরোটাই অফ রোডিং। তো আমি বারবারই বলবো যে নিচু গাড়ি নিয়ে আর সিডান কার নিয়ে কিন্তু একদমই আসবেন না। এই ওয়াটারফলসটি বেহরেপানি থেকে আসতে মোটামুটি 3 কিলোমিটার আর কি ভেতরে এই ফলসটি রয়েছে। বেহরেপানি থেকে 3 কিলোমিটার ভিতরে এই ওয়াটারফলসটি রয়েছে। জঙ্গলের পথ পেরিয়ে এবার যাচ্ছি উস্কি ফলসের দিকে। আর এই রাস্তায় যেতে যেতে আপনারা দেখতে পাবেন প্রচুর গরিব আদিবাসী বাচ্চা। তাদের জন্য যদি একটু কিছু নিয়ে আসেন তাহলে ওদের একটু উপকার হবে। এবারে আমার পেছনে যে ফলসটা দেখতে পাচ্ছেন, এটি হলো উষ্টি ফলস। আমরা আজকে এখন চলে এসেছি উষ্টি ফলস দেখতে, প্রায় বিকেল। তো ফলসটি বেশ সুন্দর, হাইট খুব একটা বেশি নয়, কিন্তু যেহেতু কাছ থেকে দেখা যাচ্ছে তাই বেশ সুন্দর লাগছে ফলসটি দেখতে। আর ফলসে আসার রাস্তা পুরোটাই অফ রোডিং। শুধু ফলসে আসার রাস্তা বলবো না, পুরো ফরেস্টের রাস্তায় মোস্ট অফ দা প্লেস, মানে বেশিরভাগ রাস্তাটাই অফ রোডিং। গাড়ি প্রায় 10, 20, 30 স্পিডে চলছে, এর বেশি নয়। তো আজকে এটাই আমাদের শেষ ভিজিটিং পয়েন্ট। এরপর আমরা চলে যাব, আমাদের বুকিং আছে গুড়গুড়িয়া নেচার ক্যাম্পে। ওখানে আমাদের কটেজ বুক আছে, আজকে আমাদের ওখানেই নাইট স্টে। আমরা এরপরে পৌঁছবো আমাদের নেচার ক্যাম্পে। সঙ্গে থাকুন, সেখানে পৌঁছে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সারাদিন জঙ্গলে ঘুরে সন্ধ্যা হয়ে গেছে, আর এই জঙ্গলের পথ পেরিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি গুড়গুড়িয়া নেচার ক্যাম্পের দিকে। দুদিকে ঘন জঙ্গল, মাঝে মাটির রাস্তা, তার মধ্যে ঘন কালো অন্ধকার চিরে যখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, সেই অনুভূতি বলে বোঝানোর নয়। আমরা এই রাস্তা পেরিয়ে ধীরে ধীরে চলে এলাম গুড়গুড়িয়া নেচার ক্যাম্পের দিকে। প্রায় সন্ধে আমরা পৌঁছে গেছি গুড়গুড়িয়া নেচার ক্যাম্পে। এই হলো নেচার ক্যাম্পের ভেতরের রুম। একটু রুমের চারপাশটা আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন রুমটা কতটা সুন্দর ছিল এবং কতটা পরিপাটি পরিষ্কার ছিল। আবারও বলে রাখছি, এই নেচার ক্যাম্পে থাকতে হলে অবশ্যই এই ওয়েবসাইটে এসে আপনাদের এই নেচার ক্যাম্প বুক করতে হবে।
আমরা চলে এসেছি গুড়গুড়িয়া নেচার ক্যাম্প। এখানে আমরা নেচার ক্যাম্পের ভেতরে যে কটেজ বুক করেছি সেটা হচ্ছে সান্তালি কটেজ। তো আমি এখন বসে আছি কটেজের ভেতরে। কটেজটা ভীষণই সুন্দর, মানে একদম কি বলবো, মানে অ্যাটমসফিয়ার ভীষণ ভালো। আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা এখানে এসে পৌঁছলাম মোটামুটি 6:45। তো প্রায় অন্ধকারের মধ্যে দিয়ে আমরা জঙ্গলের মধ্যে দিয়ে ড্রাইভ করে এসেছি। এটার মানে অভিজ্ঞতা মানে জাস্ট অসাধারণ, মানে এটা আমি বলে বোঝাতে পারবো না। তাছাড়াও আজকে আমাদের পুরো দিনটা কেটেছে জঙ্গলের মধ্যে। আমরা সারা দিন জঙ্গলের মধ্যে ঘুরে বেরিয়েছি, দেখেছি 3খানা ওয়াটারফলস। পুরো দিনটা আমরা জঙ্গলে, মানে একদম জঙ্গলকে ফিল করেছি, মানে একদম বলতে পারেন ডেন ফরেস্ট বলা যেতে পারে। মানে এতটা সময় নিয়ে জঙ্গলকে দেখা এর আগে আমি কখনো, মানে আমি এই জিনিসটা কখনো পাইনি। মানে এই সারা পুরো দিনটা জুড়ে, এতটা সময় জুড়ে শুধুমাত্র জঙ্গলকে দেখা। তো আমি আপনাদের বলবো, আপনারা যদি জঙ্গলকে ভালোবেসে থাকেন এবং জঙ্গলকে ফিল করতে চান, আর জঙ্গলকে ভালো না বাসলেও জঙ্গলে আসতে হবে জঙ্গলকে ভালোবাসার জন্য, কারণ জঙ্গলে যদি না আসেন তাহলে জঙ্গলকে তো জানতেই পারবেন না। সব থেকে বড় কথা, এত গাছ দেখে মনটা এমনি ভালো হয়ে যায়। তাই আমি বলবো আপনারা এই ট্রিপটা করুন। একটা দিন পুরো পাবেন, মানে একটা বেলা পুরো পাবেন জঙ্গলে সময় কাটানোর জন্য। তারপর ঠিক বিকেল বা আমাদের মতনই সন্ধ্যাবেলায় জঙ্গলে কিছুটা নাইট ড্রাইভ করে চলে আসতে পারেন গুড়গুড়িয়া নেচার ক্যাম্পে। আর নেচার ক্যাম্পে এসে আপনার সারাদিনের জঙ্গলে ঘোরার ক্লান্তি সব দূর হয়ে যাবে, এতটাই সুন্দর। তো আজকে অন্ধকারের মধ্যে নেচার ক্যাম্পের চারপাশটা কতটা দেখাতে পারবো বলতে পারছি না, যতটা সম্ভব হবে দেখাবো। কালকে দিনের আলোতে এই গুড়গুড়িয়া নেচার ক্যাম্পের চারিপাশটা আপনাদের ঘুরে দেখাবো। তো আজকে আরো কিছুটা সময় সঙ্গে থাকুন, আবার দেখা হবে ডিনারের টেবিলে। ফ্রেন্ডস 9:30 বাজে, আর ব্যাটারি গাড়ি চলে এসছে আমাদের নিয়ে যাওয়ার জন্য ডিনার করতে। তো এই গাড়িতে করে আমরা যাব ডিনার করতে। ডিনারের টেবিলে চলে এসেছি, নিয়েছি রুটি, সবজি এবং চিকেন। গরম গরম বেশ ভালো লাগছে। আর ডিনার করতে করতে আবারও বন্ধুদের মনে করিয়ে দিই, ভিডিও পছন্দ হলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর যেই বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের এই ধরনের আরও ভ্রমণ ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।